দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল আয়োজন নিউজ স্পোর্টস স্পেশালের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। এই কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার সঙ্গে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের 4-1 ব্যবধানে। এখন বাংলাদেশের প্লেয়াররা সব ক্রিকেটাররাই ছুটিতে রয়েছে এবং কিছুদিন পরে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে এবং এই মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের সঙ্গে 5টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ এবং তার জন্য খুব অল্প দিনের মধ্যে ক্যাম্পও শুরু হবে। সেই সব কিছু বিষয় অস্ট্রেলিয়ার সঙ্গে কেমন খেললো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সঙ্গে কেমন হতে পারে সিরিজটি, এই সব কিছু নিয়ে আজকের স্পোর্টস স্পেশালে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন শাহ নুরুল কবির শাহিন, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাগত জানাচ্ছি আমাদের স্পোর্টস স্পেশালে। শুরুতে আসলে যেটি আসলে আমরা এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে যেই সিরিজটি আমাদের ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে, যেটি আসলে অর্জনের দিক থেকে বলা চলে যে অনেক বড় একটি অর্জন এবং অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে এরকম অর্জন আসলে সত্যিকার অর্থেই এটি নিঃসন্দেহে অনেক বড় অর্জন। কিন্তু যেই অস্ট্রেলিয়ার দল আসলে বাংলাদেশে এসেছিল সেখানে একটা প্রশ্ন থেকেই যায়, তবু টিম যখন অস্ট্রেলিয়া তখন জয়টা তো অবশ্যই বড়। এই সিরিজ নিয়ে যদি আপনি আপনার মূল্যায়নটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। অস্ট্রেলিয়া ওরা যে টিমে পাঠাক, যত মানে ওদের সবসময় ওদের কাছে মানে ন্যাশনাল টিম করার মতো 3-4টা মানে সেট থাকে। সুতরাং তারা যে টিম আমাদের সঙ্গে খেলতে আসছিল, এটা তাদের মূল টিমের যদিও কয়েকজন আসে নাই, এতে কোনো তফাৎ আছে বলে আমি মনে করি না। এবং এটা তারা আর অস্ট্রেলিয়া হচ্ছে মানে আমাদের এই মানে বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেট দল এবং তারা সবচেয়ে বেশি প্রফেশনাল। এখন তারা যে এখানে আসছে, তাদের যে খেলোয়াড় গুলো আসছে সবাই প্রফেশনাল খেলোয়াড় এবং সবাই, তবে হ্যাঁ এখানে একটু যে জিনিসটা আছে, তাদের অভিজ্ঞতার অনেক অভাব আছে। কিছু যারা নতুন প্লেয়ার আসছে তারা তাদের অভিজ্ঞতার অভাব আছে। আর আমাদের মতো উইকেট, অস্ট্রেলিয়ার উইকেট আর আমাদের উইকেটের মধ্যে অনেক 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 তফাৎ আছে। এই উইকেটের মধ্যে যে আমাদের এই উইকেটে যে বল স্লো আসে, নিচে যায়, তো সেখানে তারা অতটা অভ্যস্ত বলে আমার কাছে মনে হয় নাই। কারণ অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াতে বা এখন যত বড় বড় উন্নত দেশগুলো অর্থাৎ মানে যারা ভালো ক্রিকেট প্লেইং কান্ট্রি আছে, তারা কিন্তু এখন ওই সব দেশের উইকেট নিয়েই তারা গবেষণা করে এবং সব দেশের উইকেট মানে অর্থাৎ আমাদের বাংলাদেশে গেলে আমরা কি ধরনের উইকেট পাবো সেটা তাদের জানা আছে। তারা কিন্তু ওই ধরনের উইকেটে অভ্যস্ত হওয়ার কথা। কিন্তু এখানে তারা আমাদের ছেলেরা, বিশেষ করে আমাদের ক্রিকেটের যারা বর্তমানে আসছিল, তারা একটা মোটামুটি একটা ফর্ম মানে তাদের একটা পিক ফর্ম ছিল। যে কিছুদিন আগে তারা জিম্বাবুয়ে থেকে খেলে আসছে, জিম্বাবুয়েতে তারা একটা ভালো মানে জয় নিয়ে আসছে। সব দিক দিয়ে মানে ওয়ানডে টেস্ট সব কাছে তারা আমাদের মানে জয় নিয়ে আসছে। এতে তারা অনেক 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 বুস্ট-আপ ছিল, এবং অস্ট্রেলিয়া টিম যেভাবে তারা আমাদেরকে মানে আমি মনে করি যে অনেক আন্ডার এস্টিমেট করছে। আন্ডার এস্টিমেট করাতে কিন্তু এই জিনিসটা আরো বেশি। আর আমাদের খেলোয়াড়রা কিন্তু বিশেষ করে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3টা ডিপার্টমেন্টে কিন্তু খুব ভালো করছে। যদিও কিছু ফিল্ডিং এ অনেক ল্যাকিংস আছে, কিন্তু ব্যাটিং এ বোলিং যথেষ্ট আমি মনে করি যে ভালো করছে। যেখানে 127 বা 130-35 রান করে অস্ট্রেলিয়ার মতো টিমকে মানে নাকানি জুবানি খাওয়ানো, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। আমাদের বলাররা অবশ্যই তারা ভালো। জি, আমরা এই বিষয়টাতে আমরা আবারও আসবো, ক্রিকেট নিয়ে আলোচনা করব। তবে একটি ঘটনা কিন্তু আজকে বাংলাদেশের ফুটবলে ঘটেছে এবং বিশেষ করে বসুন্ধরা কিংসের জন্য এটি একটু বড় একটি অর্জন। যে আমরা জানি যে বসুন্ধরা কিংস 2021-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু চ্যাম্পিয়ন, টানা দ্বিতীয়বার মতো চ্যাম্পিয়ন হয়েছে এবং এই অর্জনের কারণে ফিফা প্রেসিডেন্ট বসুন্ধরা কিংসকে বাফুকে চিঠি দিয়ে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানাচ্ছি তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এটাই বাংলাদেশে একটা বিরল ঘটনা যে ফিফার প্রেসিডেন্ট মানে চিঠির মাধ্যমে বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছে। এটা কিন্তু একটা বাংলাদেশের বিরল ঘটনা। জি, এ নিয়ে কি প্রতিবেদন রয়েছে? আমরা প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই।
একটা লং রেঞ্জ কি ট্রাই করবেন, সেটাই করে বাংলাদেশের ফুটবলে অনন্য এক জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। ক্লাব হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করাটাই তাদের মূল লক্ষ্য। আর যে কারণে কিনা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 2-0 ব্যবধানে হারানোর মাধ্যমে 4 ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। টানা দ্বিতীয় শিরোপা জেতার এই অর্জনে বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। দুই ব্রাজিলিয়ান ম্যাজিক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বরাবর লেখা চিঠিতে অভিনন্দন বার্তা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। চিঠিতে বাংলাদেশ 2021 সালের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ইনফান্তিনো বলেন, এই শিরোপা নিশ্চিতভাবেই কঠোর পরিশ্রমের ফল। গুরুত্বপূর্ণ এই অর্জনে ক্লাবের সবাই গর্বিত। এছাড়াও চিঠিতে বাফুফে সভাপতিকে বসুন্ধরা কিংসের কাছে অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ক্লাবটা প্রতিষ্ঠা হওয়ার পর একটা করোনার কারণে বাতিল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে সেই চিঠি পোস্ট করেছে বসুন্ধরা কিংস। এই অর্জন কঠোর পরিশ্রমের ফল মনে করে বসুন্ধরা কিংস। এছাড়াও অভিনন্দন বার্তার জন্য ফিফা সভাপতিকে ধন্যবাদ জানায় কিংস। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। সবকিছু মিলিয়ে জি, আসলে আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম, আমরা ক্রিকেট নিয়ে আসলে আজকে আলোচনা করতে চাই, কিন্তু যেহেতু আমরা ফিফার প্রেসিডেন্টে এরকম একটা বড় একটি অর্জন বসুন্ধরা কিংসের জন্য, এটি নিয়ে আসলে আপনার কাছ থেকে শুনতে চাই। বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলে ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরে যে অবদানটা রাখছে, সেই অবদানটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য কতটুকু প্রসার হচ্ছে, এবং আগামী ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আসলে বসুন্ধরা কিংসের মাধ্যমে এই বিশ্ববাসী, আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু মালদ্বীপে কিন্তু বসুন্ধরা কিংস চলে গিয়েছে তারা এএফসি কাপের জন্য। তো সবকিছু মিলিয়ে আসলে বসুন্ধরা কিংসের এই যে অবদান বাংলাদেশের ফুটবলে আপনার চোখে কিভাবে দেখছেন আপনি? এটা একটা অসাধারণ কৃতিত্ব বসুন্ধরা কিংসের জন্য এবং আমাদের দেশের জন্য, যে মানে বসুন্ধরা কিংস, বসুন্ধরা গ্রুপের থেকে যে একটা ফুটবল দল গঠন করা হয়েছে, এবং এটা খুব একটা পুরনো দল না, অল্প কিছুদিন যাবত, কয়েক বছর যাবত তারা ঢাকার মাঠে খেলতে আসছে, আমাদের দেশে খেলতেছে, এবং বেশ কয়েকবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং অনেক আমি দেখতেছি যেটা বেশ ভালো ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে এই কিংস এর মাধ্যমে, এবং এই খেলোয়াড় তৈরি হওয়াতে আমাদের দেশের জন্য অনেক উপকার হচ্ছে, এবং এই ধারাবাহিকতা বসুন্ধরা কিংস ধরে রাখবে, এটা আমি আশা করি, এবং দেশের ফুটবলের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বসুন্ধরা কিংস এর এই অবদান। আমরাও সেটাই মনে করি যে বসুন্ধরা কিংস যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই সাথে যেন বাংলাদেশের ফুটবলটাও সামনের দিকে আরো ভালো হতো, এগিয়ে যায়। আমরা যদি আবার ক্রিকেটে ফিরে আসি, যে আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা উইকেট নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে আমাদের সামনে কিন্তু বিশ্বকাপ এবং সেদিন কিন্তু কাতারে হবে, এবং কাতারের উইকেট আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে সিরিজ জয়টা মুখ্য ছিল, নাকি আসলে বিশ্বকাপের প্রস্তুতিটা আসলে মুখ্য ছিল? কোন বিষয়টিকে আসলে বোর্ড সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে বলে আপনার মনে হয়? নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের সিরিজ জয়, এটা তো একটা মানে মানে অসাধারণ ব্যাপার। আর অস্ট্রেলিয়া যে উদ্দেশ্যে এসেছিল, যে ওই মানে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য প্রস্তুতি হিসাবে, কিন্তু এতে তাদের কিন্তু হিতে বিপরীত হয়েছে। তারা এই মানে 4টা আমরা জিতলাম, একটা ওরা জিতছে, কিন্তু 5টা ম্যাচের মধ্যে 4টা জিতা বাংলাদেশের মতো দলের জন্য, এবং বাংলাদেশের মতো দলের কাছে 4টা ম্যাচ হারা, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার অস্ট্রেলিয়ার জন্য। এবং বাংলাদেশ টিম এই অর্জন, আমি মনে করি যে ধারাবাহিকতা যেটা আছে, জিম্বাবুয়ে থেকে আসছে, দেশে আইসা আপনার এই অস্ট্রেলিয়ার মতো টিমকে এভাবে হারিয়েছে, সামনে নিউজিল্যান্ড আসতেছে, নিউজিল্যান্ডকেও আশা করি যে এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের খেলোয়াড়রা যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে আমি নিউজিল্যান্ডের বিষয়ে আমি আলাদা করে আপনার কাছ থেকে আরো কিছু শুনবো। আমার কাছে কিছু আসলে প্রশ্ন রয়েছে আপনার কাছে, কিন্তু তার আগে অস্ট্রেলিয়া প্রসঙ্গে যদি আরেকবার যেতে চাই, সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে অর্জনের জন্য তারা এসেছিল, যেখানে তারা হয়তো ভেবেছিল যে 5-0 হবে, এরকম একটা মানে তাদের ভিতরে একটা ধারণা ছিল। জি, কিন্তু এরকম ঘটনা আসলে কিন্তু টি-20 ক্ষেত্রে বাংলাদেশের এই কিন্তু প্রথম ঘটলো। কিন্তু বাংলাদেশ কিন্তু ঘরের মাটিতে যে বাংলাদেশ দাপটীয়ভাবে যে প্রতিটি দলকে এর আগেও হারিয়েছে, আমরা জানি সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, হ্যাঁ, পাকিস্তান, তাদেরকেও কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক ভালোভাবে কিন্তু হারিয়েছে, কিন্তু সেটা ওয়ানডে ফরম্যাটে ছিল।
টি-20 ফরম্যাটে বাংলাদেশের এরকম আসলে এর আগে কখনো দেখা যায়নি। টি-20 ফরম্যাটে এই ধরনের অর্জন বাংলাদেশের এই প্রথম মানে এত বড় দলের সঙ্গে এটাই প্রথম। টি-20 তে বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া বা সাউথ আফ্রিকা সবার সঙ্গে এতটা ভালো পারফরমেন্স কখনোই করতে পারে নাই। কিন্তু এবার কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে এটা একটা মানে আমাদের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং অস্ট্রেলিয়ার জন্য এটা খুবই মানে দুঃখজনক এবং লজ্জাজনক যে যদিও অস্ট্রেলিয়ার যে মানে আমাদেরকে এত আন্ডার এস্টিমেট করা হয়েছে যে তাদের দেশে এই খেলা কিন্তু সম্প্রচার করা নাই। তাদের দেশে এই খেলা সম্প্রচার করানো অর্থাৎ বাংলাদেশে খেলতে গেছে, এটা কি খেলবে আর এই খেলা কে দেখবে, এই ধরনের তাদের একটা মন মানসিকতা। এতে বোঝা যায় তারা আমাদের কতটুকু আন্ডার এস্টিমেট করছে। আন্ডার এস্টিমেট করার ফলে আর আমাদের খেলোয়াড়রা যে মানে কতটুকু তারা 100% দিয়ে তাদের 100% দিয়ে যে আমাদের এই মানে ম্যাচগুলো বের করে এনেছে, বিশেষ করে মানে পুরো নতুন খেলোয়াড়দেরকে আমি খুবই অভিনন্দন জানাই। নতুন খেলোয়াড় যারা আছে সবাই কিন্তু কম বেশি সবাই পারফর্ম করেছে, যেটা কিন্তু অতীতে কিন্তু এই ধরনের ধারাবাহিকতা খুব একটা দেখা যায় নাই। এবং যেটার অভাববোধ কিন্তু স্বয়ং অধিনায়ক এবং কোচ কন্দি পর্যন্ত করেছিলেন যে সবসময় সিনিয়ররাই পারফর্ম করছে, জুনিয়ররা কেন পারফর্ম করছিল না। এটাই ছিল আমাদের বড় প্রাপ্তি। আমাদের এই অস্ট্রেলিয়ার সঙ্গে জুনিয়র ছেলেরা অলমোস্ট সবাই যারা খেলেছে, যারা চান্স পেয়েছে সবাই কিন্তু পারফর্ম করেছে। যেখানে আমাদের এই দলের মধ্যে তামিমের মতো খেলোয়াড় ছিল না, মুশফিকের মতো খেলোয়াড় ছিল না, তারপরেও যে আমরা এভাবে 4টা ম্যাচ জিতলাম এবং বিশেষ করে আমাদের যারা তরুণ খেলোয়াড়, নতুন খেলোয়াড়রা, এরা কিন্তু আমি মনে করি যে আমাদের দলের জন্য এটা বিরাট মানে পাওয়া হয়ে গেছে। এদেরকে দিয়ে আমরা সামনে আমাদের যে গ্যাপ গুলো আছে, যে যারা সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, যাদের মানে মানে আমরা রিপ্লেসমেন্ট খুঁজে পাচ্ছিলাম না, আমার মনে হয় যে এদেরকে দিয়ে সেই রিপ্লেসমেন্টটা হবে আশা করি। তাহলে একটা বিষয় কিন্তু আসলে বলতে হয় যে অস্ট্রেলিয়া দলের সঙ্গে অবশ্যই তরুণদের যেই পারফর্ম সেটা আসলে চোখে দেখার মতো ছিল, কিন্তু ওপেনিং ব্যাট জুটি কি এখনো কি ভাবাচ্ছে না বাংলাদেশকে? কারণ আমরা দেখে এসেছে যে শেষ ম্যাচে এসে ওপেনিং জুটিতে আসলে পরিবর্তন হয়, কিন্তু তার আগে 4টি ম্যাচে কিন্তু সৌম্য এবং নাইম শেখ এই দুজনের জুটিতে কিন্তু ওপেনিংটা শুরু হয়েছিল, কিন্তু তারা কিন্তু সেভাবে কিন্তু মেলে ধরতে পারেননি নিজেদেরকে। রাইট। সৌম্য আসলে কিন্তু জানি না সৌম্য সিলেক্টররা কিভাবে বারবার তাকে সিলেক্ট করে, কিন্তু সে তো মানে ধারাবাহিকতা নাই, তার কিন্তু ধারাবাহিকতা নাই। সৌম্যকে হয়তো যেহেতু তামিম নাই, তারপরে আমাদের কি বলে ওই ওপেনার আরেকজন লিটন দাস নেই, লিটন দাসও ছিল, সেখানে হয়তো বা এই জন্য সৌম্যকে নেওয়া হয়েছে, তাকে বারবার চান্স দেওয়া হয়েছে, কিন্তু সে কোনোটাতেই ভালো ফল করতে পারে নাই। পাশাপাশি নাইম শেখ, সে সম্ভবত শেষের দিকে 1-2টা ম্যাচ সে মোটামুটি পারফর্ম করেছে। আমার ধারণা নাইম শেখ যখন তামিম আসবে, তামিমের সঙ্গে যদি সে জুটি বাঁধে, আমার মনে হয় তামিম তাকে যদি সঠিকভাবে গাইড করতে পারে, তাহলে আমার মনে হয় যে ওপেনিং জুটিটা অনেকটা দাঁড়ায় যাবে। এবারে যদি আমি নিউজিল্যান্ডের প্রসঙ্গ আসি, যে সামনে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশে আসছে, সেই জায়গায় আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে যে স্কোয়াডটা আমরা দেখেছি এবং নিউজিল্যান্ডে জানি যে নিউজিল্যান্ড যে স্কোয়াড পাঠাচ্ছে সেখানে বিশ্বকাপে যারা খেলবে তারা কেউ কিন্তু এই দলে নেই। তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? অস্ট্রেলিয়া যে ভুলটি করেছে, নিউজিল্যান্ডে কি একই ভুল করতে যাচ্ছে, নাকি এটা তাদের আলাদা কোনো স্ট্র্যাটেজি বলে আপনার মনে হয়? এখানে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড টিমে যারা আসতেছে, যদিও তারা মানে মূল টিমের যেটা তাদের কাতারে খেলতে যাবে সেটা অনেকেই নাই, কিন্তু যারা আছে সবাই কিন্তু এখানে অভিজ্ঞ খেলোয়াড়। অস্ট্রেলিয়ার মতো অনভিজ্ঞ খেলোয়াড় কিন্তু কম। এখানে কিন্তু তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তারা এই মানে ইন্টারন্যাশনাল ম্যাচে। সুতরাং আমি মনে করি যে এই অস্ট্রেলিয়ার চাইতে এই নিউজিল্যান্ড যে দলটা আসছে সেটা ভালো অস্ট্রেলিয়ার চাইতে অনেক ভালো। আর আমাদের দল যেহেতু এখন মোটামুটি ভালো ফর্মে আছে, পারফর্ম করেছে, আমি তো আমাদের দলকেই এগিয়ে রাখবো। নিউজিল্যান্ডের যদিও তারা অভিজ্ঞতা সম্পন্ন দল, তারপরও আমি আমাদের দলকে এগিয়ে রাখবো। আর নিউজিল্যান্ড ওরা যে কি হিসাবে কি বুঝে যে এখানে যদি তারা ওই হিসাবে পাঠাইতো যে না আমরা এখানে মানে প্রস্তুতিমূলক
ব্যবস্থা নেওয়ার জন্য। হয়তো এটা তাদের থাকতে পারে স্ট্র্যাটেজি, যে আমরা যে টিম ঘোষণা করেছি সেখান থেকে হয়তো আবার 2-4 জন এখান থেকে ক্লিক করতে পারে, সেখান থেকে তারা পরিবর্তন এখান থেকে নিতে পারে। আমার ধারণা এই ধরনের একটা ভিতরে ভিতরে তাদের এই ধরনের প্ল্যানিং আছে, যে নতুন যাদেরকে দিয়েছি, যদিও তারা নতুন না, কিন্তু তারা তাদের ভিতরে যদি কেউ পারফর্ম করে, আমার মনে হয় 1-2 জন খেলোয়াড় এখান থেকে আপনার কথার সাথে সুর মিলিয়ে আমি আসলে একটি কথা বলতে চাই যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে কটি দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে তার থেকে কিন্তু বেশি কিন্তু হোম কন্ডিশনে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে খেলেছে, এবং ওয়ানডেতে কিন্তু বাংলাদেশের কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতিও কিন্তু সেখানে রয়েছে। তো সেই জায়গায় অস্ট্রেলিয়ার সাথে যেই আমরা উইকেটটি আসলে খেলেছি, নিউজিল্যান্ড কিন্তু এই কন্ডিশনের সাথে কিন্তু খুব বেশি পরিচিত। তো এই উইকেটে আসলে নিউজিল্যান্ডের এই দলকে কি আসলে ঘায়াল করাটাই কতটুকু সমীচীন ভালো চিন্তা বলে আপনার কাছে মনে হয়, বুদ্ধিদীপ্ত বলে আপনার কাছে মনে হবে? অস্ট্রেলিয়ার উইকেট নিউজিল্যান্ডের উইকেট অলমোস্ট সেম। অস্ট্রেলিয়ার উইকেট যেরকম বাউন্সি উইকেট, নিউজিল্যান্ডের উইকেটও এই ধরনের বাউন্সি উইকেট। আমাদের তো ওই ধরনের বাউন্সি উইকেট নাই, বা আমাদের যে উইকেট, এই উইকেটে মানে বল একটু দেরিতে আসে, বল থাইমা আসে, বল নিচে থাকে, বল একটু টার্ন বেশি করে, সেই জিনিসগুলো তো আমাদের অ্যাডভান্টেজ। তারা যত জোরে বল করবে, আমাদের মনে হয় যে আমাদের খেলোয়াড়রা এটা সহজভাবে খেলতে পারবে, কারণ তাদের যতটুকু জোর, যতটুকু সিপ মানে দিবে, ঠিক ততটুকু পেস তো তারা পাবে না। না পেলে তো বল তো একটু স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে আমাদের খেলোয়াড়রা এটা সহজেই আয়ত্তে নিতে পারবে, এটা আমার ধারণা। যার যে স্পিনিং, আমাদের যে স্পিন অ্যাটাক আছে, তাদের স্পিন অ্যাটাক আমার মনে হয় যে অনেক বেটার স্পিন অ্যাটাক আমাদের আছে। আশা করি যে ওদের যে টিম আছে, এই টিমকে আগে যেভাবে আমাদের বাংলাদেশ দল তাদেরকে সিরিজ জয় করেছিল এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এরকমই আমার মনে হয় যে একটা আশা করা যায় যে এই সিরিজেও বাংলাদেশ এই ধরনের অস্ট্রেলিয়ার মতো একটা ভালো রেজাল্ট করবে। আপনি যে স্পিন অ্যাটাকের, যেটা আসলে আমাদের মূল অস্ত্র, অস্ট্রেলিয়াকেও ঘায়াল করেছে এই অস্ত্র দিয়ে, সেই জায়গায় একমাত্র অভিজ্ঞ স্পিনার কিন্তু সাকিব আল হাসান ছাড়া বাকি সবাই কিন্তু মোটামুটি কিন্তু তরুণ। আমরা মাহাদি হাসানকে দেখেছি, আমরা নাসুমকে দেখেছি, এবং তারা কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু টপ অর্ডার ওপেনিং জুটি এবং বিশেষ করে মিডল অর্ডারকে কিন্তু ভেঙে দেওয়ার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জুটিটাকে আসলে বিশেষ করে স্পিন অ্যাটাকটাকে, এই তরুণ নির্ভর স্পিন অ্যাটাকটাকে, এটাই কি আপনি বিশ্বকাপে দেখতে চাচ্ছেন, নাকি আসলে এখানে কোনো একটি পরিবর্তন আপনার কাছে মনে হয় যে না, সেখানে একটি পরিবর্তন দরকার? না, স্পিনে যদিও আমাদের সাকিব তো, তাকে তো আর আপনার সাকিব তো আনপ্রেডিক্টেবল বা প্রেডিক্টেবল এটা কিছু না। সাকিব তো যে কোনো উইকেটে, সে অস্ট্রেলিয়াতে গেলে বা সাউথ আফ্রিকাতে গেলে বা ইন্ডিয়াতে গেলে, সেখানেও কিন্তু বাংলাদেশে সে প্রত্যেকটা উইকেট রিড করতে পারে উইকেট, এবং সেই উইকেট অনুযায়ী কিন্তু সাকিব বল করতে পারে। সাকিব এক্সট্রা অর্ডিনারি। সাকিব যে কোনো উইকেটে বল করতে পারে, যে কোনো উইকেটে সে উইকেট নিতে পারে। কিন্তু আমাদের যারা স্পিনার আছে, তারাও কিন্তু একেবারে খারাপ বলে আমি মনে করি না। সুতরাং সাকিবের সাথে যদি ওরা সাপোর্টটা পায়, আমাদের বোলিংদের ওই সাপোর্টটা পায়, আমার মনে হয় যে স্পিনাররা ভালো করবে, এই নিউজিল্যান্ডের সঙ্গে ভালো করবে। জি, আমরা আবারও আপনার সাথে আরো কথা নিয়ে ফিরবো, তবে তার আগে স্পোর্টস স্পেশালে নিচ্ছে একটি বিরতি। দর্শক, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস স্পেশালে। আমাদের সঙ্গে এবারে যুক্ত হয়েছেন আব্দুল গফর, সাবেক ফুটবলার, জাতীয় ফুটবল দল। আসলে এছাড়া তো যুক্ত হয়েছেন শাহনুরুল কবির শাহিন এবং সাবেক সহসভাপতি বিসিবির। কিন্তু গফর ভাই, আপনার কাছে আসলে এবারে আসতে চাই, কারণ বিশেষ করে আজকের দিনটি আসলে বসুন্ধরা কিংসের জন্য একটু ব্যতিক্রম, কারণ ফিফা প্রেসিডেন্ট নিজে কিন্তু তিনি আসলে চিঠি পাঠিয়েছে বাফুফেকে, এবং সেখানে তিনি এই বসুন্ধরা কিংসের টানা দ্বিতীয়বারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ের জন্য তিনি বসুন্ধরা কিংসকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং বসুন্ধরা কিংসের এই অর্জনটাকে উনি অনেক বড় করে দেখছেন, এবং কৃতিত্বের জায়গাটি আসলে এই ফুটবলার এবং
এই যে ম্যানেজমেন্ট তাদেরকে আসলে তিনি ধন্যবাদও জানিয়েছেন। এই যে এই অর্জনটি আসলে আপনি কিভাবে দেখছেন এবং বসুন্ধরা কিংসের জন্য পরবর্তীতে ফুটবলে যে অবদান বসুন্ধরা কিংস রাখছে তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? ধন্যবাদ আপনাকে। আজকে যে চিঠিটি আমাদের ফিফা থেকে প্রেসিডেন্ট আমাদের বসুন্ধরা কিংস মানে বসুন্ধরা ক্লাবকে যে অভিনন্দন জানিয়েছে, এটা তাদের প্রাপ্য। আমি মনে করি বসুন্ধরা কিংস আজকে মালদ্বীপে আছেন, তারা ডেফিনেটলি আজকের এই অভিনন্দন বার্তা পেয়ে প্রতিটি খেলোয়াড়, কোচ, দলের যারা সাথে জড়িত আছেন সকলে কিন্তু ইন্সপিরেশন হবেন আজকের এই অভিনন্দন বার্তায়, যে ফিফার মতন প্রেসিডেন্ট এই ক্লাবের যে অবকাঠামো এবং এই ক্লাব পরপর 2 বছর তারা বাংলাদেশের বিপিএল লিগে পরপর 2 বছর চ্যাম্পিয়ন হয়েছেন, সেই অভিনন্দন বার্তা। এবং ক্লাবটি এখন একটি পরিপূর্ণ প্রফেশনাল ক্লাব হিসাবে চিহ্নিত হয়েছেন, আখ্যায়িত হয়েছেন। এবং আমরাও আশা করব যে আগামী দিনগুলিতে যে কোনো ক্লাব যদি এই ধরনের বসুন্ধরা কিংসের মতন আমাদের আবাহনী ক্লাব লিমিটেড, মামুদান ক্লাব লিমিটেড, লেফটেন্যান্ট শেখ জামাল ক্লাব লিমিটেড ইন্সপিরেশন হবেন যে এই ধরনের ফিফা থেকে অভিনন্দন বার্তা আসে এবং ক্লাবগুলি যদি সঠিকভাবে পরিচালনা করতে যেগুলি সাংগঠনিক দক্ষতার ব্যক্তিগুলি যদি আসেন, তাহলে আগামী দিনে এই ক্লাবগুলিও বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য তাদেরও কিন্তু দায় দায়িত্ব এবং আদার্স জিনিসগুলি আমাদের ফুটবলকে এগিয়ে নিতে পারবে। জি গাফার ভাই, আরেকটি বিষয় যে এই যে ফিফা প্রেসিডেন্ট, এর আগে আমরা দেখেছি যে ইনফান্তিনো কিন্তু বাংলাদেশের ফুটবলকে কিন্তু গভীরভাবে কিন্তু আসলে পর্যবেক্ষণ করে। এর আগে আমরা এই বিষয়টি কিন্তু লক্ষ্য করেছি, কিন্তু বিশেষ করে ক্লাবের জন্য আলাদা করে আসলে এই ধরনের মানে অভিনন্দন বার্তা পাঠানো, এটাকে কি একটু বলা চলে না যে বসুন্ধরা কিংস আসলে ওই জায়গাটাকে অনেক বড়ভাবে নিয়ে নিয়েছে? অবশ্যই, এটা আমি মনে করি ফিফার তো সারা পৃথিবীর ফুটবলের কর্তা এবং প্রেসিডেন্ট ডেফিনেটলি এই ধরনের অভিনন্দন বার্তা তিনি নিশ্চয়ই বাংলাদেশের খেলাধুলার যে এবং লিগ এবং ফুটবল যে হচ্ছে তার ইন্সপিরেশনের জন্য উনি যে অভিনন্দন বার্তাটি দিয়েছে, এটি আমাদের জন্য আগামী দিনের জন্য নতুন প্রজন্মের জন্য যে এটা একটা সত্যিকার অর্থে আমি মনে করি একটা ইন্সপিরেশন। এবং এই ধরনের অভিনন্দন বার্তা আমাদের আগামী দিনের যে খেলাগুলি হবে সেখানেও কিন্তু ফিফার ডেফিনেটলি নজরদারি থাকবে। এবং আমরাও চেষ্টা করব আমাদের যারা ফেডারেশনে আছেন, যারা ক্লাব পরিচালনা করছেন, তারাও ইন্সপিরেশন হবেন এবং আগামী দিনে আরো ভালো ফুটবল হোক, আমাদের বাংলাদেশ ফুটবল এগিয়ে যাও। আমি আশাবাদী যে এই ধরনের কার্যকলাপের সাথে আরো বিভিন্ন ক্লাবগুলি যেন প্রতি বছরই অভিনন্দন পাও, ক্লাবগুলি যেন ভালো করুক। আমি আশাবাদী যে আমাদের ফুটবল যে এখানে গিয়ে পৌঁছেছে 188তে ধাপে আছে, আমরা আগামী দিনে যেন এই থেকে আমরা আরো কমিয়ে আনতে পারে সেই চেষ্টাটাই থাকবে। আগামী দিনের এই আমাদের যে আজকে ফিফার প্রেসিডেন্ট বসুন্ধরা কিংসকে যে অভিনন্দন বার্তাটি দিয়েছে সেটা আমাদের জন্য না, শুধু বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি। জাফর ভাই, আমরা জানি আপনি খুব মানে আমাদের জন্য সময় বের করেছেন, এটি আসলে অনেক বড় বিষয়। তবে একটু যদি ছোট্ট করে আসলে জানতে চাই, সেটি হচ্ছে যে এএফসি কাপ খেলার জন্য এখন যে মালদ্বীপে বসুন্ধরা কিংস রয়েছে তাদের জন্য আসলে আপনি কিভাবে দেখছেন যে বাংলাদেশের জন্য বসুন্ধরা কিংস আসলে কি নতুন কিছু আসলে নিয়ে আসতে পারে কি? অবশ্যই বসুন্ধরা কিংসের সত্যিকার অর্থে এখন যে টিম এবং যে খেলা যে রেজাল্ট করে গিয়েছে বাংলাদেশের, আমি আশাবাদী বসুন্ধরা কিংস এএফসি কাপে খুব ভালো রেজাল্ট করবে এবং প্রতিটি খেলোয়াড় যদি সুস্থ থাকে তারা শেষ ম্যাচ খেলবে মোহনবাগানের সাথে। মোহনবাগান আই লিগের চ্যাম্পিয়ন দল, ডেফিনেটলি তাদের টিমও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে সেখানে। লাস্ট ম্যাচটার উপরে আমি মনে করি আমাদের বসুন্ধরা কিংসের কোচ স্টাফ যারা আছেন তারা সেই দিকে খেলা দেখে
তারা টেকনিক্যাল সাইড যদি দেখলে, আমি মনে করি বসুন্ধরা কিংস সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনে। জি গাফর ভাই, আমরাও চাই যে বসুন্ধরা কিংস তাদের এমন একটি অর্জন তারা আসলে আমাদের বাংলাদেশের জন্য নিয়ে আসুক, যেন আমরা আরো বসুন্ধরা কিংসের জন্য আরো গর্ববোধ করতে পারি। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সঙ্গে এছাড়া উপস্থিত রয়েছেন শাহনুরুল কবির শাহিন। শাহিন ভাই, যেমন আসলে আমরা গাফর ভাইয়ের কাছ থেকে শুনছিলাম বসুন্ধরা কিংসের যে অর্জন সেটি নিয়ে, আমরা আবারও যদি ক্রিকেটে ফিরতে চাই, তবে একটু এটা ক্রিকেট নিয়ে আসলে আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে আসছি। বিরতির পর এসে আপনার সাথে আমরা ক্রিকেট নিয়ে আবার আলোচনা করব। দর্শক, স্পোর্টস স্পেশালের নিচে আরেকটি বিরতি, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি স্পোর্টস স্পেশালে। আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহনুরুল কবির শাহিন, সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড। শাহিন ভাই, আসলে এই বিরতিতে যাবার আগে আমরা ফুটবল নিয়ে আলোচনা করছিলাম। এইবারে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ক্রিকেটে আবার ফিরতে চাই, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে আসলে যে স্কোয়াডটি আমরা দেখেছি, এখানে কিন্তু অভিজ্ঞ দুজন ক্রিকেটার ইনজুরির কারণে কিন্তু তারা ছিল না। এক তামিম, তারপর মুশফিক, এছাড়াও লিটনকেও আমরা পাইনি। নিউজিল্যান্ডের বিপক্ষে যদি আমরা বিশ্বকাপকে চিন্তা করেই স্কোয়াড সাজাতে চাই, তাহলে তাদের যদি অন্তর্ভুক্তি হয়, তাহলে এই স্কোয়াড থেকে আপনি কাদের বাদ পড়ার সম্ভাবনা দেখছেন? এখানে আমি প্রথমে বলতে চাই যে এখানে আমাদের মূল সমস্যাটা হচ্ছিল ওপেনিং জুটিতে, ওপেনিং পেয়ার থেকে যেটা সম্মুখে দিয়ে এখানে ডেফিনেটলি আমি মনে করি যে একজন পরিবর্তন, সেটা সৌম্যর পরিবর্তে তামিম ঢুকবে। আর যারা আছেন তাদের থেকে যে মিডল অর্ডার 4-5 নম্বরে যেটা আছে, এখানে মনে হয় যে একজন সেখানে মুশফিক ঢুকবে। আর লিটন যদি মানে তামিম আর ওই যদি নাইমকে খেলানো হয়, তাহলে হয়তো লিটন ঢুকবে, কিন্তু চান্স হয়তো 11 আচ্ছা, এই জায়গায় একটা বিষয় আসলে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে মুশফিকুর রহিম যদি দলে ঢুকে, এবং আলহামদুলিল্লাহ মুশফিক হচ্ছে এখন পর্যন্ত সে কোনো ইনজুরি, তার কোনো সমস্যা নেই, কিন্তু সেই জায়গায় সোহানকে নিয়ে আসলে একটি কিন্তু বিষয় থাকছে, কারণ সোহান কিন্তু এবারে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু সে কিন্তু খুব ভালো ক্রিকেট উপহার দিয়েছে। মুশফিক ঢুকলে কি আসলে সোহানের জায়গাটা কি আসলে নড়বড়ে হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা তো হওয়াটা হবে। মুশফিক যেখানে খেলবে সেখানে তো আর সোহান এখন সেখানে থাকতে পারবে না। সোহান হয়তো রিপ্লেস হয়ে যাবে। সোহান টিমে থাকবে, সোহান টিমে অবশ্যই থাকতে হবে। সোহান নতুন খেলোয়াড় হিসেবে সে খুবই ভালো পারফর্ম করেছে, এবং নিউজিল্যান্ডের এগেইনস্টে আমার মনে করে যে সে আরো ভালো করবে। সেখানে যদি মুশফিক 5-এ খেলে বা 4-এ খেলে, 4-5-এর মধ্যে ওরা হবে, রিপ্লেস হবে, সেখানে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না। এবারে আমরা জানি যে এর মধ্যে দুইজন সিনিয়র ক্রিকেটার তামিম এবং মুশফিক, তারা অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজ আসলে খেলেন। নিউজিল্যান্ড দলও কিন্তু পাঠাচ্ছে হচ্ছে পুরো যেই দল আসলে বিশ্বকাপ খেলবেই না, সেই দলকে আসলে বাংলাদেশে পাঠাচ্ছে। এই যে সিনিয়র ক্রিকেটারদেরকে বিশ্রাম দেওয়ার একটি সংস্কৃতি বাংলাদেশের ক্রিকেটে কিন্তু এটা খুব একটা দেখা যায় না। নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা তুলতে চেয়েছিল, কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কিন্তু বলে দিয়েছে যে কারোর বিশ্রাম হবে না, কারণ বিশ্বকাপের আগে এটি শেষ সিরিজ, তাই যদি কেউ ছুটিতে যেতে চায় তাহলে সেটি বোর্ড বিবেচনা করবে। কিন্তু আপনার কাছে আসলে কি সিনিয়র ক্রিকেটের দু একজনকে আসলে বিশ্রাম দেওয়া যেতে পারে কিনা? আসলে সিনিয়র ক্রিকেট যারা আছে, সিনিয়র ক্রিকেটার তারা তো মোটামুটি বিশ্রামে ছিলই। মুশফিক ছিল, তামিম, লিটন, এখন সিনিয়রের ভিতরে আর আছে ওদিকে সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ বা আমার মনে হয় না সে খুব একটা, সে যেহেতু ক্যাপ্টেন তাহলে তাকে আসলে বাদ দেওয়াটা উচিত হবে না। মানে ক্যাপ্টেন সে তো থাকতেই হবে। আর ওই এখানে টি-20 খেলাতে তো এতটা প্রেসার হয় না। ওয়ানডে ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের বলের মতো এতটা প্রেসার হয় না।
সেখানে প্রধান সিলেক্টর যে কথাটা বলেছে আমি তার সাথে খুব একটা দ্বিমত করি না। টিম যদি প্র্যাকটিসে থাকে, অর্থাৎ টিম যে এখন টিম স্পিরিটটা আছে, টিম যে একসাথে আছে, টিম 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 একসাথে তারা থাকতেছে, একসাথে খেলতেছে, একসাথে সবসময় থাকতেছে, এই জিনিসটা কিন্তু টিম কম্বিনেশনটা অনেক বেশি প্রয়োজন। সুতরাং এইভাবে যদি তাদেরকে মানে লাইট প্র্যাকটিসের মধ্যে রেখে বা যেভাবে যেটা কোচ যেভাবে ভালো মনে করে বা ম্যানেজমেন্ট যেভাবে তাদেরকে ট্রিট করে, আমি মনে করি যে তাদেরকে একসঙ্গে রাখাটাই ভালো, এর ভিতরে ছুটি টুটি বা গ্যাপ না দেওয়াটাই ভালো। এবারে যদি আমি একটু পেজ বোলিং লাইন আপনি আসলে আপনার মূল্যায়নটা জানতে চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে যেই পেস বোলিং এ আমরা জানি যে তাসকিন কিন্তু খুব দুর্দান্ত কামব্যাক করেছে, সেই জায়গায় আসলে তাসকিনকে সুযোগ দেওয়া হয়নি কোনো ম্যাচেই আসলে বোলিং করার জন্য, দলে সেরা একাদশে ছিলেন না। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে তাসকিনকে কি আপনি সুযোগ দিতে চান কিনা, যে এই উইকেটে যদিও স্লো উইকেট হবে বাংলাদেশের, এটা ধারণা করেই নেওয়া যাচ্ছে, তবু তাসকিনকে আসলে সুযোগ দেওয়া যায় কিনা বিশ্বকাপকে আসলে সামনে রেখে? তাসকিন তো নিঃসন্দেহে ভালো পারফর্ম করতেছে, কিন্তু তাসকিন যে এখন ওই টি20 ক্রিকেটে 4 ওভার বল, 4 ওভারের ভিতরে একটা ওভার গড়বড় হয়ে গেলে কিন্তু অনেক কিছু হয়। সুতরাং আমাদের মানে যে লেফট আর্ম স্পিনার সাকিব, তারপরে আমাদের যে লেফট আর্ম মোস্তাফিজ, লেফট আর্ম আমাদের ওই ছেলেটা আছে, কি নামটা আমাদের আরেকজন স্টিমার, নামটা ঠিক জি হ্যাঁ, আন্ডার 19 এর শরীফুল, শরীফও কিন্তু ভালো বোলিং করেছে। মোস্তাফিজ তো আছে, সাকিব, এই তিনজন কিন্তু তিনজনের আপনার 12টা ওভার, কিন্তু টি20তে 12টা ওভার মানে অলমোস্ট 60% বলার, এই তিনজন বলার কিন্তু 100% বল করবে, 4 ওভার করে বল করবে। সেখানে মাঝখানে হয়তো 2-1 এদিক ওদিক ঢুকে 1-2 ওভার মানে 2-3 ওভার এদিক সেদিক করতে পারে, মাহমুদুল্লাহ আছে বা এই টাইপের যারা বোলার আছে করতে পারে, আরো স্পিনার আছে। সুতরাং এরা কিন্তু মোটামুটি একটা মানে সেট আপ হয়ে গেছে, একটা লাইন আপ হয়ে গেছে। এবং এই লেফট আর্ম বোলারদের কিন্তু টি20তে ভালো ইফেক্ট করে। লেফট আর্ম বোলাররা কিন্তু সহজে কিন্তু মারা কিন্তু একটু কঠিন, হিট করা তাদেরকে একটু কঠিন। সুতরাং এই বুঝে আমি মনে করি যে তাসকিন যে তাদের স্পিন আছে, সিম বাউন্স আছে, সবকিছু আছে, কিন্তু এই টি20 সিচুয়েশন আর আমাদের বাংলাদেশ কন্ডিশনে আমার মনে হয় যে এই যে টিমটা যে তিনজন সিমার আছে এদেরকে নিয়ে খেলাটা ভালো। জি, আলাদা করে যদি আমি আপনার কাছ থেকে নাসুম সম্পর্কে আসলে একটু জানতে চাই, যে নাসুম কিন্তু আমরা দেখেছি যে এর আগে ঘরোয়া ক্রিকেটে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু টি20 টুর্নামেন্টে যেটি হয়ে গেছিল সেখানেও নাসুম দুর্দান্ত পারফর্ম করেছিল, কিন্তু আন্তর্জাতিক কোনো একটি সিরিজে নাসুমের এরকম পারফর্ম আসলে চোখে পড়ার মতো আমরা আশা করছি নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে নাসুম তেমনই একটি পারফর্ম দেখাবে। কিন্তু আসলে নাসুমের এই বোলিংটা কাতারের উইকেটে আসলে কতটুকু কাজে লাগবে বলে আপনার মনে হয়? উইকেটের কোনো সহায়তা কি সে পেতে পারে ওখান থেকে? আসলে ও তো ডোমেস্টিক ক্রিকেটে খুবই ভালো পারফর্ম করেছে, আরো নতুন খেলোয়াড় হিসেবে এবং মানে কম বয়সী ছেলে হিসেবে তাকে তো আরো 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 চেষ্টা করতে হবে এবং আরো একটু সময় দিতে হবে। সে ভালো করবে, ডেফিনেটলি ভালো করবে, হয়তো নিউজিল্যান্ড এগেইনস্টে ভালো করবে দেখা যাচ্ছে। আর আর কাতারের উইকেট যেখানে সেখানে উইকেট তো একটু বা শক্ত উইকেট হবে, একটু বাউন্সি উইকেট হবে, একটু হার্ড উইকেট হবে, সেখানেও সে ভালো করবে না এরকম আমি বলি না, কিন্তু তাকে ওইখানে তার তো এখন অভিজ্ঞতার অভাব আছে, তার এক্সপিরিয়েন্সের অভাব আছে। সেই এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে গ্যাদার করলে, টিমের সঙ্গে থাকলে, এরকম ম্যাচ কিছু খেলবে, কিছু বাইরে থাকবে, এইভাবে আমার মনে হয় যে খুব শীঘ্রই দলের জন্য একটা ভালো ভাইটাল খেলোয়াড় হয়ে দাঁড়াবে। জি, এবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপের আগে ওমানে যাবে এবং সেখানে একটি কন্ডিশনিং ক্যাম্প তারা করবে এবং সেই ক্যাম্পে সেখানে স্থানীয় দলের সাথে হয়তো বাংলাদেশ খেলবেও। এই ক্যাম্পটা আসলে কাতারের সাথে, যেহেতু ওমান এবং কাতারের কিন্তু ওয়েদার কন্ডিশন কিন্তু অনেকটা কিন্তু কাছাকাছি, তো এই কন্ডিশনিং ক্যাম্পটা আসলে বোর্ডের থেকে যে উদ্যোগ নিয়ে আসলে করা হয়েছে সেটা আসলে বাংলাদেশের জন্য অবশ্যই ভালো, এবং আপনি আসলে এটাকে আসলে কিভাবে দেখছেন?
না, কন্ডিশনিং, ওখানে কন্ডিশনিং ক্যাম্প করাটা খুবই জরুরি। একটু আগে যে কিছু ম্যাচ খেলতে পারে, তারা প্র্যাকটিস করতে পারে, ওখানে আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, এটা টিমের জন্য বা খেলোয়াড়দের সকলের জন্য এটা ভালো হবে। এটা যত আগে যেতে পারবে, যত বেশি ওইখানে ম্যাচ খেলতে পারবে, তো ওই উইকেট সম্পর্কে বা ওখানকার যে আবহাওয়া আছে, সবকিছু মিলিয়ে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে আমার মনে হয় যে সিদ্ধান্তটা ভালোই হচ্ছে। জি, আমরা আশা করব যে বাংলাদেশের সামনে যে নিউজিল্যান্ড সিরিজ, সেটি বাংলাদেশ আসলে অনেক ভালো একটি, অস্ট্রেলিয়ার সাথে যেরকম একটি অর্জন বাংলাদেশে এনে দিয়েছে, তেমন একটি অর্জন নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্পোর্টস স্পেশালে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের মতো এই ছিল আজকের স্পোর্টস স্পেশালে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।